আছে মানে আমি বলবোটা কি এখানে আমাদের তো 6টা চ্যাপ্টার আগে থেকে বলা আছে তাই না যেমন 6টা চ্যাপ্টারের মধ্যে আমাদের কি কি ছিল আমরা একটা চ্যাপ্টার ব্রিফ যদি করি 1 নাম্বার হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট একটা বড় চ্যাপ্টার এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয় তারপরে আমাদের ছিল হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি না তো ওইটাকে বলে এটাকে আমরা জানি কি বলেছি ওই যে প্রকিউরমেন্ট ম্যানেজমেন্টের একটা বিষয় কেনাকাটা বা হাবিজাবি এইসব জিনিসের একটা আছে তারপরে তোমার একটা হচ্ছে তোমার মোটিভেশন যেগুলোকে রিসোর্স ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তারপরে তোমার আরেকটা হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্ট স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট এই তো এই 6টা জিনিস ছিল আমাদের মেন এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কিন্তু এখন একটু প্রফেশনালি করা হচ্ছে আর কি একটু কি মনে হতে পারে তোমাদের কাছে কিন্তু প্রশ্ন দেখার সাথে সাথে তোমরা কিন্তু নাম্বারগুলো চেক করবা নাম্বার দেখলে বুঝবা যে তোমরা যে কি কি করতে হবে একটা প্রশ্ন মধ্যে 4 নাম্বার দেওয়া আছে মানে এখানে 4টা জিনিস আসবেই 2 নাম্বার দেওয়া আছে মানে 2-3টা জিনিস আসবে এখানে বিষয়টা এরকম আর কি ঠিক আছে প্রকিউরমেন্টের প্রশ্নের মধ্যে আমাদের 2-3টা আচ্ছা আমি একটা করে চ্যাপ্টারে আগাই দিয়ে দেখাইলে ভালো হতো স্যার এখন বই অনুযায়ী তো আসলে প্রশ্ন হয় না ইউজুয়ালি ঠিক আছে তারপরেও আমি যদি তোমরা বই অনুযায়ী দেখতে চাও আমি তাহলে করতে পারি দেখাইতে পারি তো একটু দাঁড়াও বই ওপেন করে নিই অনেকে জয়েন করতেছে আবার দেখি নাটকে একবার জয়েন করে ফেলে ভালো হয় মাঝখানে বারবার কিন্তু আমাদের আমরা দেখতে আমরা আমি তো বইটা পাচ্ছি না বইটা আছে তোমাদের এখান থেকে দেখতে স্যার আমাদের গ্রুপে মনে হয় বইটা পিন করা আছে হ্যাঁ গ্রুপে আছে না আচ্ছা হ্যাঁ ওটা পাইছি বইটা আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি হ্যাঁ আমি তোমার শেয়ার দিচ্ছি স্ক্রিন শেয়ার দিচ্ছি না আর দেওয়া লাগবে না আচ্ছা এখানে কারো কোনো সমস্যা হচ্ছে তোমাদের এখানে যে কি কথা শুনতে পাচ্ছি নয়েজ আসতেছে কথায় হালকা ডিস্টরশন আছে কিন্তু এভাবে সবই ওকে স্যার সবই ওকে ও না কেউ কোনো প্রবলেম হচ্ছে কিনা সবার মাইকটা একটু অফ করে ফেলি আমরা তাহলে ভালো হয় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট তো কস্ট ম্যানেজমেন্টের আগে হচ্ছে আমাদের আচ্ছা আমরা প্রথম থেকে শুরু করি ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট বলছিলাম আমরা ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট দিয়ে শুরু করবো তাই না আমাদের ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের কিন্তু কাজ আছে এখানে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টটা আমরা প্রথমে পড়াই না সবার শেষে পড়াই ইউজুয়ালি তো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের আমাদের এই লাগবে
ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের কথাই বললাম। ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট চ্যাপ্টার 4 176 নাম্বার পড়তে বুঝলাম, কিন্তু আমি কিন্তু এটা হারাই ফেলছি, সেজন্য আমি বুঝতে পারছি না এই পেজ। এডুকেশন ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু, কিন্তু এডুকেশন ম্যানেজমেন্টের মধ্যে সবকিছু আসলে আমরা পড়ছি আলাদা আলাদা। ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট মানেটা হচ্ছে সবকিছুর ইন্টিগ্রেশন। আমরা কস্ট, টাইম, স্কোপ থেকে শুরু করে কোয়ালিটি, হ্যাঁ, সবকিছুর ইন্টিগ্রেশনকেই বলে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওইখানে জয়েনিং দিল, জয়েনিং করে চলে গেল। আচ্ছা, আরেকবার জয়েন করতে না পারলে আরেকবার দিতে বলবো। হ্যাঁ, রিকোয়েস্ট আর কি, জয়েন রিকোয়েস্ট আরেকবার দিলে তখন এটা চলে আসবে। আচ্ছা, সো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের এই জন্য ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট চ্যাপ্টারের মধ্যে তোমার সব আছে আর কি। যে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট সব আমরা এখন পড়ি না, যেটা যেটা অন্য জায়গায় নাই সেই জিনিসগুলো ইন্টিগ্রেশনের জন্য আমরা পড়ি আর কি। হ্যাঁ, সো এখানে যা যা আছে সব আমরা বিভিন্ন চ্যাপ্টারের মধ্যে দেওয়া হয়। যেমন একটা জিনিস আমরা ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট থেকে দুইটা বিষয় তোমাদের এখানে চিন্তা করতে হবে, যেহেতু এই পরীক্ষাটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের একদম ফাইনাল পরীক্ষা, এবং প্রথম দিকে আমরা একদম মূল জিনিসগুলো নিয়ে পড়াশোনা করে ফেলছি, যেমন কস্ট, টাইম, স্কোপ এবং কোয়ালিটি। এখন যে জিনিসগুলো আছে পরে পরে ফাইনালের জন্য যেটা আছে, এখানে হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে প্ল্যানিং রিলেটেড প্রশ্ন হবে থাকবে। এটার প্ল্যান বানাও, ওটার প্ল্যান বানাও, এই জাতীয় জিনিস পড়ো এবং কম্পেয়ার করো, কেন তুমি করবা না করবা সেটার ব্যাপারে প্রমাণ দাও, এই ধরনের জিনিস থাকবে। তো প্রথমেই তোমাদের এখানে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের মধ্যে যে জিনিসটা থাকতে পারে সেটা হচ্ছে, আমার কথা মানে আমি যখন সিলেবাস শর্ট করে দিচ্ছি, একটু সব সাবধানে শোনার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। আমরা তো এক্সাক্ট প্রশ্ন বলে দিব না কখনোই, ঠিক আছে? আমরা তোমাদের কাছাকাছি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, প্রিপারেশন নিতে পারো। যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি কোন ধরনের প্রজেক্টে, অথবা মাইকটা অফ করো। কার মাইকটা একদম পড়তেছি দেখি। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের প্রথম ইটাই হলো এরকম, যে কোন প্রজেক্টটাকে তুমি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার অথবা লিডার অথবা কোনো পয়েন্ট, বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে তুমি কোন প্রজেক্টটাকে তুমি চুজ করবা। প্রজেক্ট চুজিং, যেটা আমাকে ম্যাক্সিমাম বেনিফিট দেয় সেটা তুমি চুজ করবে, এটা সাধারণ উত্তর। এবং ম্যাক্সিমাম বেনিফিট দেয় এটা তোমাকে প্রুফ করতে হবে। একটা প্রুফিং এর এরিয়া হচ্ছে যে শর্ট অ্যানালিসিস। তোমাকে যদি বলে যে তুমি কোন ধরনের প্রজেক্ট চুজ করবে, তোমার হাতে এরকম এরকম সিনারিও আছে, তোমাদের একাধিক সিনারিও থাকতে পারে, আবার হিন্টস দেওয়া থাকতে পারে। এই প্রজেক্টে তুমি চুজ করবে কি করবা না, বা করলেও কি করবে না করবে, এই ধরনের বিষয় হতে পারে। অথবা তোমাকে এই জায়গাটা একদম সিনারিও ছাড়াও প্রশ্নটা করে দিতে পারে। সিনারিও দেওয়া আছে, তোমাকে জেনারেলি প্রশ্নটা করলো যে ধরো তোমার হাতে 4-5টা প্রজেক্ট আছে, তুমি কোন প্রজেক্টটাকে চুজ করবে, কিসের উপর বেশি তুমি ঠিক করবে। তুমি প্রথমে তুমি তুমি যেটাই থাকুক, তোমার কয়েকগুলো নিয়মের মধ্যে আসবে। এখন তুমি বলবে যে শর্ট অ্যানালিসিস করবো, স্ট্রেংথ উইকনেস দেখবো এবং অপরচুনিটি দেখবো, ঠিক আছে? তো তখন তুমি এখান থেকে কয়েকটা জিনিস বলতে পারো যে যদি এটা ভালো হয় তাহলে করবো। আইডেন্টিফাই পটেনশিয়াল প্রজেক্ট, এটাই কিন্তু প্রশ্নটা আর কি। যেখানে লেখা আছে না আইডেন্টিফাই পটেনশিয়াল প্রজেক্ট, কোন প্রজেক্টের পটেনশিয়াল, কোনটাকে বেশি পরিমাণে দিতে। এখানে আরো কতগুলো টার্মস আছে, যেমন মনে করো যে আমরা পড়েছিলাম এটা প্রকিউরমেন্টে আছে, তারপরে কস্ট ম্যানেজমেন্টে আছে, যে এখানে কতগুলো টার্মস এর মধ্যে একটা হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালিসিস, ইন্টারনাল রেট অফ রিটার্ন, ROI। হ্যাঁ, ROI হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এগুলো যত আগে যত দিবে, যেটা বেশি যত দিবে, তো সেগুলোকে আমরা চুজ করবো, তাই না? এই ধরনের বিশেষ শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো দিয়ে দিয়ে তোমাকে বলতে হবে যে এটা আমি চুজ করবো। তো এখানে আইটি প্রজেক্ট সিলেক্টিং এর কতগুলো একটা ফর্মুলা বলা আছে। হ্যাঁ, প্রজেক্ট মানে এটা তোমার কোনটা কি ধরনের রেজাল্ট আসবে বা কোন ধরনের ইয়ে আসবে। সরাসরি প্রশ্ন কিন্তু এরকম হয় না আর কি, কোন একটা জিনিস ধরে কম হবে, কিন্তু তোমাকে উত্তর দেওয়ার সময় কোনো কোনো টার্মস, কোনো কোনো ফর্মুলা, কোনো কোনো কিছুকে দিয়ে আমরা হয়তো করবো। তার সঙ্গে তোমরা এই যে এই কথাগুলো যোগ করে দিবা, যে যে প্রজেক্টটা আমার বিজনেস এর জন্য অ্যালাইনমেন্ট আছে, বিজনেস স্ট্র্যাটেজি বলতে বোঝাচ্ছে কি, যেটা আমাদের মিশন ভিশনের সঙ্গে যায়, সেই ধরনের প্রজেক্ট গুলো কেন, বুঝছো না? সেগুলো এইভাবে বলা। আচ্ছা, এটা এই প্রশ্নটা কিন্তু মোটামুটি ঘুরাই করে ওভারঅল এইটাই। আর আরেকটা জিনিস, যদি একদম টু দ্য পয়েন্ট কোনো প্রশ্ন করে, তার মধ্যে যোগ হতে পারে যে কতগুলো শব্দ আছে, যে নেট প্রেজেন্ট ভ্যালু, এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা ইয়েতে করে ফেলি ফার্স্ট সেমিস্টার। এটা ক্যাশ ফ্লো অ্যানালিসিস আর নেট প্রেজেন্ট ভ্যালু অ্যানালিসিস একই কথা। এখানে ছোট্ট একটা টার্ম ইউজ করি আমরা, সেটাকে বলা হয়েছে ওই যে তোমার নেট প্রেজেন্ট ভ্যালু, এখানে এনপিভি বলা হচ্ছে, কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালুটা আমরা বের করি কিভাবে?
একটা ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ করে করি, ডিসকাউন্ট ফ্যাক্টর জিনিসটা কি, এ ধরনের বিষয় তুমি একটু চিন্তা করে নিবা। আচ্ছা, অনেক সময় আমার এখানে একটা গ্রাফ আছে, গ্রাফ চার্টটা এখন ইম্পর্টেন্ট হচ্ছে, প্রায়ই কিন্তু এখন গ্রাফ চার্টের ব্যাপারে অনেক জায়গায় আমরা যখন প্রশ্ন করি আমরা কিন্তু একটু কাজ করি, আমরা কিন্তু একটু দেখি যে ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, ধরো আমি পিএমপি পিএমআই এগুলোর সাথে মানে এদের রিপোর্ট গুলা পড়ি প্রায়, ওরা যেদিকে নেয় আমরা কিন্তু সেদিকে সাধারণত ছেলে মেয়েদেরকে হাইলাইট করে পড়ানোর চেষ্টা করি। এবং আগে আমরা সরাসরি লং টার্ম প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়াইতাম, মানে অনেকটা প্রেডিক্টিভ প্রজেক্ট গুলো শুধু পড়ানোর চেষ্টা করা হতো। কিন্তু এখন আমরা অ্যাডাপটিভ, তারপর আরো অনেক যে আছে হাইব্রিড মডেল, আমরা অনেক মডেল নিয়ে কিন্তু ক্লাসে ডিসকাস করি আর কি। এখন আমাদের শুধু এক ধরনের বইয়ের উপরে বা রিসার্চের উপরে থাকলে হয় না। এই গ্রাফটা তোমরা কি বুঝো স্টুডেন্ট? পরীক্ষাতে মনে এরকম একটা গ্রাফ দিয়েছিলাম আমরা, তাই না? মানে কুইজ থ্রিতে বা স্যার জানি, একটা কোশ্চেন আছে গ্রাফের মধ্যে স্যার। বলেন। স্যার এই কুইজে যে গ্রাফটা দিছিলেন স্যার, হ্যাঁ সেই হ্যাঁ গ্রাফটার ক্ষেত্রে যে ভ্যালুর যে ডিফারেন্সটা ছিল সেটা স্যার আমি যখন আর্ট করতে গেছিলাম তখন স্যার সেটা মনে করেন যে খাতা শেষ হয়ে গেছিল কিন্তু আমি লাইনটা মিলাইতে পারিনি স্যার। সেই ক্ষেত্রে স্যার কি করবো স্যার? তোমরা গ্রাফের এটা ছোট করে ফেলবা, তুমি এক মাস করে না নিয়ে এক বছর করে নিবা। তোমার ওই যে ভ্যালুটা ছোট করে ফেলবা, মানে তুমি 1,000 না নিয়ে 10,000 নিবা, তোমার স্কেল ছোট করে ফেলবা, বুঝছো না? ওকে স্যার। স্কেলটাকে কমায় আনলেই তো তোমার জায়গাটা কমায় আনলে তো হয়ে গেল। মানে তুমি কস্টের জায়গায় তুমি যদি এখন মনে করো তোমার এখানে খরচ দেওয়া রয়েছে পরীক্ষার মধ্যে $1,000,000, তুমি তোমার স্কেল টানা শুরু করলা 10,000, 20,000, 30,000, তাহলে তো 1 লাখ হয়ে তোমার 10টা তোমার ছোট ছোট স্টেজ শেষ হয়ে যাবে। 1 লাখ হইতে 10 লাখ হচ্ছে 1 মিলিয়ন। তাহলে তুমি এখানে শুরুই করবা, তুমি এখানে 50 মানে 0.5 মিলিয়ন দিয়ে, 5 লাখ দিয়ে শুরু করবা। 5 লাখ, 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, তখন তোমার যদি কস্ট যদি ওইভাবে থাকে স্কেল ওইভাবে করতে হবে, নাহলে গ্রাফ শেষ হয়ে যাবে। মানে বুঝতে পারছো? জি খুব স্যার। সুন্দর প্রশ্ন, প্রশ্নটা ভালো। কারণ যারা রিয়েলি প্রবলেমটা ফেস করছে, আসতে গেছে, তারা কিন্তু প্রবলেমটা ফেস করছে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু অনেক মজার প্রশ্ন হয়। এখানে আমরা দেখতে চাইবো যে কে কত তোমার কে কত সুন্দর করে গ্রাফটা করতে পারে। যেমন মনে করো তোমাকে যদি এখানে, যেমন মনে করো ইফ যে দেওয়া থাকে তোমার যে ফিক্সড প্রাইস যেটা আছে, যেমন এখানে ফিক্সড প্রাইস দেওয়া আছে, মানে যেটা রেড লাইনটা হচ্ছে আমাদের কস্ট লাইন আর কি। এই কস্ট লাইনের জন্য যে ফিক্সড প্রাইসটা আছে বা প্রতি বছরের যে ফিক্সড কস্টটা আছে সেটা দেওয়া থাকে। আর যদি পেব্যাক পিরিয়ডটা দেওয়া থাকে, পেব্যাক পিরিয়ড হচ্ছে এইটা, মনে করো যে 1 বছরের মতো তোমার পেব্যাক পিরিয়ড আসবে এবং এখানে তখন কস্ট আসবে এত টাকা। ঠিক আছে, এটুকু যদি দেওয়া থাকে, তখন ভলিউমটা যদি দেওয়া থাকে, মানে তোমার ওই যে বাম্প সাইডে তো আমাদের ভলিউমটা দেওয়া আছে 100,000, 200,000, 300,000, 1 লাখ, 2 লাখ, $3 লাখ ইনকামটা দেওয়া আছে, হ্যাঁ। আর এদিকে দেওয়া আছে সময়টা 1 বছর, 2 বছর, 3 বছর। হ্যাঁ, ইন 1 ইয়ার বলতে কিন্তু বোঝায় 1 বছর পরে। ইন 1 ইয়ার মানে কিন্তু উইদিন না। এই কথাটা কি তোমরা জানো, বুঝো? আমার আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমাদের ছেলেমেয়েরা এই বিজনেস টার্মিনোলজি বোঝে কম। এটা অনেক বড় সমস্যা। হ্যাঁ, তো তোমরা যখনই কোনো একটা ইন্টারভিউ দিবা, তোমাদের যে প্রশ্ন করবে উত্তর দিবা, উত্তর হবে না। কারণ হচ্ছে একটা হচ্ছে 0 ইয়ার, মানে হচ্ছে কিন্তু আসলে ইয়ার 1, 0 ইয়ার, ইয়ার 1 শুরু হলো আর কি। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বললে তখন আমরা বুঝি যে ইয়ার শেষ হচ্ছে। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ইয়ার শেষে। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার মানে ইয়ার শেষে, কিন্তু ইয়ার শেষের মধ্যেও ধরো অ্যাকুরেটলি যদি বলে তখন তোমাকে একদম বলে দিবে নির্দিষ্ট করে। আবার ইন ইয়ার 1 যদি বলে, তার ইন মানে হচ্ছে 1 বছর পরে। কিন্তু আই এম কামিং ইন 1 আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি তা কিন্তু না। আই এম কামিং ইন 1 আওয়ার মানে আমি 1 ঘন্টা পরে আসতেছি। তোমরা কি এটা জানো? উইদিন বললে তখন বুঝতে হবে 1 ঘন্টার মধ্যে আসবে। ইন 1 আওয়ার প্লিজ, তার মানে 1 ঘন্টা পরে, মানে 1 ঘন্টার কাজ আমার কাছে আসছে, এখানে আছে, এটার মধ্যে আমি আসতে পারবো না, 1 ঘন্টা পরে আসবো। এই জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, আমাদের ছেলে মেয়েদের এগুলো বোঝা উচিত আর কি। তো যাই হোক, তো আমরা এইভাবে প্রশ্ন তোমাদেরকে আমি একাধিক হিন্টস দিয়ে বোঝানোর চেষ্টা করবো যেন তোমরা এই না পড়ো। ঠিক আছে, এখন আমি জানি না কোয়েশ্চেন তো বোধহয় প্রিন্ট হয়ে গেছে সবার, যাই হোক, তো আজকের মধ্যে না হয়ে যাওয়ার কথা সব। তো এখন কথা হচ্ছে যে তোমার ধরো এটা দেওয়া আছে, তারপর তোমার ওই ব্রেক ইভেন্টটা দেওয়া আছে, মানে পে ব্যাক টাইমের পিরিয়ডটা দেওয়া আছে এবং ওখানে অ্যামাউন্টটা দেওয়া আছে। তাহলে তোমার গ্রাফটা ড্র করতে পারবা না? এই দুটোর নাম্বার দেওয়া থাকলে তুমি গ্রাফটা ড্র করতে পারবা না? ইনশাআল্লাহ দুটো স্যার পয়েন্ট, পারবো। হ্যাঁ, কারণ একটা সরল রেখার জন্য কয়টা পয়েন্ট লাগে? সায়েন্সের প্রশ্ন এটা। সরল স্যার রেখাতে কয়টা? 2টা পয়েন্ট লাগে।
একটা পয়েন্ট তো ফিক্স কস্ট দেওয়া আছে, আর একটা পে ব্যাক পিরিয়ডের টাইম এবং ওখানকার পয়েন্টের কস্ট দেওয়া আছে। কারণ পে ব্যাক পিরিয়ডে যদি আমার $3 লাখ দেওয়া থাকে, এবং তাহলে অবশ্যই আমার কস্ট রেখাটা ওই দিক দিয়ে যাবে। কস্ট রেখাটা যে 10,000 1 লাখ দিয়ে শুরু হলে 1,20,000 থেকে শুরু করে 2 লাখ দিয়ে যেখান দিয়ে ক্রস করবে ওই দিক দিয়ে যাবে, তাই না? এবং এটা যদি 1 বছরের মাথায় থাকে, ঠিক 1 বছর এবং 2 লাখ যেটা হবে, বা 3 লাখ যেটা হবে, সেই জায়গাটাকে আমি স্পট করে নিব। স্পট করে নিয়ে এই যে এটার সঙ্গে লাল রেখাটা দিয়ে এঁকে ফেলবো, তাই না? কথাটা বোঝা গেল সবাই? বুঝি নাই কে? হ্যালো? আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আমার কথা হচ্ছে আমি 2টা পয়েন্ট দিব। একটা পয়েন্ট দিব হচ্ছে শুরুতে ধরো ফিক্স কস্ট করো। ফিক্স কস্ট না দিলে তোমরা ড্র করতে পারবে না। ফিক্স কস্ট মানে যেটা আমার খরচ সবসময় হচ্ছেই, হ্যাঁ, যেটা দিয়ে আমার কস্টিং রেখাটা শুরু হবে। আমরা বেনিফিট অ্যানালাইসিস এর 2টা রেখা লাগে। একটা লাইন অফ কস্ট লাগে, একটা লাইন অফ ইনকাম লাগে। ইনকাম মানে রেভিনিউ আর কি। লাইন অফ রেভিনিউ মানে কিন্তু প্রফিট না, প্রফিট আলাদা শব্দ। রেভিনিউ থেকে কস্ট বাদ দিলে আসবে প্রফিট। আচ্ছা, যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে আমার 2টা পয়েন্ট আমার দেওয়া আছে। একটা হচ্ছে কস্টের ফিক্স কস্ট দেওয়া আছে, ইয়ার জিরোতে ফিক্স কস্ট দেওয়া আছে। ধরো এখানে $1 লাখ ফিক্স কস্ট দেওয়া আছে, এবং বলা হচ্ছে যে 1 বছর পরে আমার পে ব্যাক পিরিয়ড হবে। 1 বছর হচ্ছে 12 মাসের মাথায় আমার পে ব্যাক পিরিয়ড, এবং তখন আমার কস্টিং হবে $3 লাখ। ঠিক আছে? তাহলে আমি কি 2টা পয়েন্ট পেলাম? আমি কি 2টা পয়েন্ট পেয়েছি? প্রথমটা কিন্তু জিরোতে, কারণ প্রথমটা তো একদম শুরুতে জিরো রেখার উপরে, তাহলে একটা পয়েন্ট পেয়েছি, জিরো এবং $1 লাখ। আরেকটা পেয়েছি 1 এবং $3 লাখ। পেয়েছি না 2টো পয়েন্ট? জি জি হ্যালো? স্যার। স্যার। হ্যাঁ, এটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমার তো লাইন অফ কস্ট আঁকা হয়ে গেল। লালটা ড্যাশ 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 দিয়ে যেটা আঁকবো, তোমরা যেটা করবে পেন্সিল বা কলম দিয়ে যেহেতু আঁকবা, কিন্তু তোমাদের রং ইউজ করার কোনো দরকার নেই। একটাকে ড্যাশ লাইন আর একটা সলিড লাইন এঁকে দিবা, ঠিক আছে? এখানে যেটা করছে। তো এখন অথবা তুমি যদি দুটোই সলিড লাইন আঁকতে পারো, ওই পাশে বলে দিলে এটা লাইন অফ কস্ট, এটা লাইন অফ ইনকাম বা রেভিনিউ। আর আরেকটা রেখা কি হবে? আরেকটা রেখা সম্পর্কে কিছুই বলা হয়নি। আরেকটা রেখা কি হবে? এটা কস্টের রেখা হইল। ইনকামের রেখা সম্পর্কে কিছু বলা হয়নি। তুই কি করবা? তার মতে কত বুদ্ধি দেখি। তখন ওই যে যদি বলে দেয় যে ইনকাম লাভ হচ্ছে বা এত ইয়ার পর হচ্ছে, তখন ওই অনুযায়ী ক্লোজ করবো। কথাটা আরেকবার বলেন, আরেকবার বলেন, শুনি, আরেকবার একটু শুনি। আরেকবার শুনি। হ্যাঁ, কি কথাটা ছিল? মানে যদি স্যার কস্ট দিয়ে দেওয়া থাকে, আমাকে যদি বলে যে আমার প্রফিট হচ্ছে এত ইয়ার পর, আরে আমি প্রফিট টফিট বলতেছে না তো। আমি বলতেছি শুধু 2টা কথা বলা আছে এখানে। আমি আগে যা বলছি সেইটাই আছে। শুধু কস্টের কথা বলা আছে যে ইয়ার জিরোতে, মানে শুরুতে আমার কস্ট হচ্ছে $1 লাখ। কারণ প্রথম থেকে আমার বাড়ি ভাড়া, ফ্যাক্টরি, একটা ফিক্স কস্ট, আমার প্রথমেই কস্টটা কিন্তু উপরে উঠে যাচ্ছে। কস্ট লাইন কিন্তু জিরো থেকে শুরু হচ্ছে না। তার মানে হচ্ছে আমার কস্ট লাইন প্রথমে 1 লাখ থেকে শুরু হচ্ছে, জিরো ইয়ার, যেমন এখানে যেমন শুরু হয়েছে, এরকম উপর থেকে শুরু হচ্ছে। এবং আমার 1 বছরের মাথায় যে হচ্ছে 3 লাখ, এই 3 লাখের জায়গায় এই 1 বছরের মাথায় যে আমি উপরে উপরে আঁকবো আর কি। আরো এই যে 3 লাখ এবং 1 বছর, এই মাথায় হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। হ্যাঁ, আমার পে ব্যাক পয়েন্ট আর কি। তাহলে 2টা পয়েন্ট তো হয়ে গেল। তাহলে তুমি লাইন অফ কস্ট আমি এঁকে ফেলতে পারলাম। আমি লাইন অফ ইনকাম আঁকতে পারবো কিনা? এই বুদ্ধি নিয়ে যদি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আগায়, তাহলে কেমনি কি হবে? কত ক্রিয়েটিভ হইতে হবে। অবশ্যই পারবো। পে ব্যাক পিরিয়ড মানেই হচ্ছে এখানে আমার ইনকাম এবং কস্ট সমান। এটা কি আমরা জানি তো? জি স্যার। হ্যাঁ, পে ব্যাক পিরিয়ড মানে ওই এটাকে বলা হয় হচ্ছে, আমরা জানি কি বলি, ব্রেক ইভেন পয়েন্ট বলি, অথবা পে ব্যাক পয়েন্ট বলি। হ্যাঁ, মানে এরপর থেকে আমি পে ব্যাক পাওয়া, মানে পে ব্যাক মানে এখান থেকে আমি রিটার্ন পাওয়া শুরু করবো, মানে প্রফিট পাওয়া শুরু করবো। পে ব্যাক আর দিনের মধ্যে আমি পে ব্যাক হয়ে গেছে। পে ব্যাক বলতে বোঝাচ্ছে যে খরচটা করছে, খরচটা উঠে আসার সময়, সেটা হলো পে ব্যাক। আমি যে ধার দিছিলাম বা আমি যে লোন করছিলাম, লোনটা শোধ হয়ে গেল, পে ব্যাক হয়ে গেল। ঠিক আছে? এরপর থেকে হবে আমার প্রফিট। তাহলে অবশ্যই আমি প্রফিটে রাখতে পারবো। কেন রাখতে পারবো না? ওইটাই পে ব্যাক পয়েন্টটাই, যে 1 আর 3 লাখ যেটা আছে, এই পয়েন্টটাই হচ্ছে আমার ইনকামের জন্য একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে জিরো। ইনকাম লাইন শুরু হয় জিরো থেকে, জিরো জিরো থেকে আমি ওই লাইন থেকে ফেলবো, বাট শেষ। আমি বুঝতে পারলাম? হ্যালো? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। আমরা এত এত পয়েন্ট দিব না তো, মিনিমাম ভ্যালুটা দিব শুধু, যদি আপনি দিয়ে দিতেন। এখন আপনারা আসতে পারেন কিনা আমরা দেখবো আর কি। ঠিক আছে?
আচ্ছা এনিওয়ে, সো এটাই হচ্ছে আমাদের এটা হলো মানে যদি আমরা কোনো সরাসরি কোনো প্রশ্ন করি তাহলে এরকম। তাহলে এটা হলো আমাদের তাহলে ১ নাম্বার হচ্ছে আপনাদের বড় প্রশ্ন যদি করা যায় তাহলে ১ নাম্বার হলো কিভাবে আমরা একটা প্রজেক্ট চুজ করব। বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে তুমি এটা এনালাইসিস করো, প্ল্যান করো, প্ল্যানিং দাও। ২ নাম্বার হচ্ছে এরকম কিছু বেবিক এনালাইসিস এর জন্য কিছু গ্রাফ আসতে পারে। এটাই, আর কিছু নাই। আমি সব কমাই দিলাম। এখানে আমাদের অনেক হ্যালো? স্যার এই ক্ষেত্রে কি আমাদের প্রজেক্ট ২-৩টা দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা একটা চুজ করব? সেটাও হতে পারে বা আমরা তো আসলে সিনারিও যখন দেই সাধারণত একটা সিনারিওর উপরেই যত থাকা যায় তত দিই। কিন্তু আমরা যখন প্রজেক্ট চুজ করার প্ল্যানিং বলবো তখন তো আমাদের একাধিক সিনারিও দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমরা হয়তো এই জায়গাটায় ছোট করে ফেলতে পারি যে কোনো প্রজেক্টে এইটা বেশি, কোনো প্রজেক্টে ওইটা বেশি, কোনো প্রজেক্টে বেশি, এর উপরে ছোট করে ৩-৪ লাইনের হয়তো দিতে পারি। অথবা বলতে পারি সিম্পলি বলে দিতে পারি যে এটা তুমি তোমার মতো ইমাজিনেশন করে নাও। আমাকে বলো কোন প্রজেক্ট তুমি চুজ করবে, তোমার হাতে যদি ৩-৪টা প্রজেক্ট থাকে। তখন তুমি নিজেই ধরি বলে লেটস থিঙ্ক অ্যাবাউট এ প্রজেক্ট লাইক দিস বা সামথিং, হ্যাঁ। অথবা আমি যদি একটা প্রজেক্ট প্ল্যান করি তখন আমি সবার আগে শর্ট অ্যানালাইসিস করবো, তারপরে আমি ROI বের করবো, তারপর আমি এটা করবো, ওইটা করবো, সেটা করবো। তারপর আমি দেখার চেষ্টা করবো কোনটা আমার তাড়াতাড়ি দেয়, কোনটা বেশি দেয়, কোনটা পেয়ে পিরিয়ড কম, কোনটা এই বেশি, এরকম করে করে একটা প্ল্যান বানাবো। তুমি মানে যারা কিনা প্ল্যানিং রিলেটেড পড়াশোনা বা এই জাতীয় জিনিসগুলো করলো, তোমরা সার্চ দাও নেটে, দেখবো যে প্ল্যান বানাই দিচ্ছে তোমাকে। জিপিটি তো একটা সার্চ দাও, এই পয়েন্ট গুলোকে ধরে একটা প্ল্যানিং করো, প্রজেক্ট প্ল্যান করো, যে প্রজেক্টে বেনিফিট হবে বা কোনো প্রজেক্ট চুজ করার ক্ষেত্রে কেন এগুলো ইম্পর্টেন্ট, এভাবে বেশ কিছু জিনিস বের করে রাখো। কারণ তারপরে দেখবো প্রশ্নটা কেমন হয়, এগুলো ক্রিয়েটিভ প্রশ্ন সব, হ্যাঁ, এরকম আর কি। তো এটা গেল আমাদের ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের প্রশ্ন। এর বেশি কিছু আর এখান থেকে থাকবে না, কারণ এসে যা যা আছে সবগুলো জিনিস আমরা কিন্তু পরবর্তীতে আবার বিভিন্ন জায়গায় আমরা পড়ছি। যেমন এখানে যে চার্টার আছে, এটা আছে, ওইটা আছে, এগুলো আমরা আবার পরবর্তী সব জায়গায় পড়েছি। তো এখান থেকে আমাদের আর কিছু নাই। আর পরবর্তীতে চলে যাই আমরা একটু, হ্যাঁ। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এরপরে আছেন এখানে যে রিসোর্স ম্যানেজমেন্টের এটাতে আসি আমরা। রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে ২ রকমের, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর হচ্ছে ম্যাটেরিয়াল রিসোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যাটেরিয়াল শব্দটা উচ্চারণের কত সমস্যা আছে, ঠিক আছে? উচ্চারণটা সুন্দর করে করলাম, ম্যাটেরিয়াল। আচ্ছা, টি এর পরে ডাবল ই এখানে জোর দিতে হয়, ম্যাটেরিয়াল। হ্যাঁ, উচ্চারণটা হবে এরকম আর কি। কারণ আমি দেখছি ছেলেমেয়েরা ইন্টারভিউতে যে মোটাপাটা করে তো তখন বেশিরা বোঝে না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ বলেন, কি বলতেছেন বলেন। আসসালামু স্যার। আর স্যার, আমাদের হচ্ছে সবকিছু একটু অগুছালো আসতো, মানে বেসিক্যালি চ্যাপ্টার ওয়াইজ যদি মানে স্পেসিফিক টপিক গুলো মার্ক করে দিতেন তাহলে আমরা ওই টপিক অনুযায়ী পড়তে থাকতাম, মানে সিকোয়েন্সিয়াল। আমি তো তাহলে আসলে একটু বেটার। প্রশ্ন যে কি রকম, প্রশ্নের ধরনটা তো আর আমি এক্স্যাক্টলি প্রশ্ন বলতে পারবো না তোমাদেরকে প্রশ্নটা কি আছে। আমি জি তোমাদের স্যার, জি টপিক স্যার। বলতে পারি, কিন্তু প্ল্যানিং, তারপর বিভিন্ন রকমের মানে জিনিস, এই যে বলতেছে সিকোয়েন্সিয়ালি, জি স্যার, চ্যাপ্টার ওয়াইজ টপিক গুলা বললে হবে কি, মানে আমরা অর্গানাইজড ভাবে আর কি পড়তে পারবো, তাহলে বুঝতে পারবো যে কোন সিকোয়েন্সিয়ালি আমি টপিক। বলতে পারছি না, কারণ কোনটার সঙ্গে কোন প্রশ্নের সঙ্গে যে কোনটা আগে দিচ্ছে কোনটা পরে দিচ্ছে সিকোয়েন্সিয়ালি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যাচ্ছি, তোমরা দেখো। দেখো ওকে মানে স্যার। আমি ইচ্ছা করেই তোমার এই যে একটু সময় নিয়ে নিয়ে পড়াচ্ছি, কারণ হচ্ছে কি যে এটাই লাস্ট আমাদেরই, বুঝছো? কারণ এরপরে আর চান্স নাই কোনো। তো সেই জন্য আর কি, যেটা সময় যে মাঝখানে যে কথা বললাম যে এখন ম্যাটেরিয়াল উচ্চারণ স্যার কেন শিখাইতেছেন, কারণ আছে, এটাই লাস্ট ক্লাস, এরপরে আর কোনো ক্লাস নাই, ঠিক আছে? সো তারপরে এটা রিসোর্স ম্যানেজমেন্ট। এই যে রিসোর্স ম্যানেজমেন্টের রিসোর্স হচ্ছে ২ রকমের, তাই না? হিউম্যান রিসোর্স, ম্যাটেরিয়াল রিসোর্স। এখন ম্যাটেরিয়াল রিসোর্স কিন্তু আমরা প্রকিউরমেন্টে পড়তেছি, তাই না? এই জন্য এই কথাটা বলা এখানে। এই কথাটা আমি কেন আনছি, আমি তো শুধুমাত্র এখানে প্রশ্ন টপিকটা বলে দিতে পারতাম, কিন্তু আমাদের ম্যাটেরিয়াল রিসোর্সটা এখানে আমরা পড়বো না। এখানে আমরা প্রকিউরমেন্টে যে ম্যাটেরিয়াল রিসোর্সের অ্যানালাইসিস গুলো পড়ি, এখানে শুধু বলবো হিউম্যান রিসোর্সের প্রশ্ন বিষয়। হিউম্যান রিসোর্স প্রশ্ন থাকলে কি প্রশ্নটা হইতে পারে আমাকে কি একজন কেউ বলো তো, হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে কি প্রশ্ন হয় প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে? মানে কাকে কিভাবে ম্যানেজ করব? এক্স্যাক্টলি, প্ল্যান করো তুমি তোমার, হ্যাঁ তুমি মোটিভেশন, রাইট, তুমি কিভাবে তোমার টিম ম্যানেজ করবে, তুমি তো কিভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজ করবে অ্যাজ এ প্রজেক্ট লিডার বা টিম লিডার বা প্রজেক্ট ম্যানেজার, তুমি কিভাবে ম্যানেজ করবে। যে কোনো একটা শিক্ষিত ফর্মুলা দিয়ে তুমি এটা তোমার প্রুভ করো। তখন তোমার ওই যে দেওয়া সিনারিও তো থাকবেই কিছু, তো যেটা থাকবে তোমার সামনে সেটাকে ধরে তুমি বলবে যে আমার এখানে বিভিন্ন রকম মানুষ আছে, আমি মোটিভেট করার জন্য বিভিন্ন রকম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। যেমন একটা মেজর হায়ারার্কি অফ নিড ফর্মুলা অ্যাপ্লাই করবে, তুমি বলবা যে এই ফর্মুলাতে অনেকগুলো স্টেজে মানুষকে মোটিভেট করার সিস্টেম করা হয়েছে, তুমি এইটা একটুখানি এঁকে দিলা কোনো রকম করে। তারপরে তুমি বলো যে তোমার কোন লেভেলের লোকজনকে তুমি কিভাবে চুজ করবা। আমাদের ছেলেমেয়েরা শুধু মোটিভেশনাল থিওরিটা এঁকে দিয়ে চলে আসে,
এটা কিন্তু হলো না। আমি তো মোটিভেশনাল থিওরি চাই, আমি চাইছি তুমি কিভাবে ম্যানেজ করবে তোমার টিমকে সেইটা বলো। সেটা বলতে গিয়ে আগে তুমি বলবো যে আমি এটাকে ফলো করে, মোটিভেশনাল থিওরিকে ফলো করে আমি মোটিভেট করব। কিভাবে করব? আমার এই লোকজনদেরকে আমি এভাবে মোটিভেট করবো, এই লোকজনকে এভাবে মোটিভেট করবো, এই উপরের লেভেলের লোকজনকে এটা করবো, প্রোগ্রামারদেরকে এটা করবো, অ্যানালিস্টদের এটা করবো, যারা খুব ভালো সিনিয়র লোকজন আছে তাদেরকে চ্যালেঞ্জিং জিনিস দিব। এইভাবে তুমি বলে বলে তুমি জিনিসটা ঠিক করবে। ক্লিয়ার? বোঝা গেল কথাটা কি? এটা কিন্তু আমি অনেকবার বলছি ক্লাসের মধ্যে। জি স্যার। স্যার এক্ষেত্রে আমাদের কোশ্চেনে কি নাম দেওয়া থাকবে না কিভাবে বলা নাম থাকবে? মানে, নাম মানে বুঝলাম না। মানে হচ্ছে প্রফেশন দেওয়া থাকবে, ওই প্রফেশন ধরে আমরা এক্সপ্লেন করব? তোমাদের ইসের মধ্যে সিনারিওতে নিশ্চয়ই সিনারিওটা সাধারণত এমন ভাবে দেওয়া হয় যেন এক চ্যাপ্টার না, সেভারাল চ্যাপ্টার কভার করে। মানে আমরা রিস্কের কথাও চিন্তা করি, প্রকিউরমেন্টের কথা চিন্তা করি, হিউম্যান রিসোর্সের কথাও চিন্তা করি। প্রশ্নটা থাকবে অনেক বড়। সেখান থেকে তুমি হিউম্যান রিসোর্সের কিছু আন্দাজ করে নিবা। তার মানে প্রজেক্ট ম্যানেজার আছে, এখানে তোমার টিম আছে, টিমের মধ্যে কতজন মানুষ আছে, অনেক সময় বলে দেওয়া থাকে যে তোমার একটা টেকনিক্যাল হ্যান্ড আছে 12 জনের বা এরকম। হ্যাঁ, তোমার সাথে এতজন লোক কাজ করতেছে, তখন তুমি বুঝে যাবে তোমার টেকনিক্যাল হ্যান্ড কতজন, তোমার আন্ডারে কারা স্যার কাজ করতেছে, তোমার এটা সাথে তো কারা আবার কাজ স্টেক করতেছে। হোল্ডার ম্যানেজমেন্টও চলে যায়। অবশ্যই যায়। এই একটা জিনিস প্রজেক্ট ম্যানেজমেন্ট অনেকগুলো জিনিস যায়, তবে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট এক জিনিস। স্টেক হোল্ডার তো শুধুমাত্র তোমার টিম না, স্টেক হোল্ডারে তো সব স্টেক হোল্ডার, সব স্টেক তুমি ম্যানেজ করবে না। তুমি তুমি মোটিভেট করবে তোমার টিমকে, ডেভেলপমেন্ট টিমকে, তাই না? ডেভেলপমেন্ট টিমের Yes, sir. প্রশ্ন এটা, রাইট? ডেভেলপমেন্ট টিমের প্রশ্ন এটা। তো এখান থেকে এটা দেখবা। তারপরে তোমার আর কি আছে, আর আছে হচ্ছে তোমার রিসোর্স ব্যালেন্সিং বলে একটা জিনিস আছে। ঠিক আছে, এখানে ইনফ্লুয়েন্স পাওয়ার যেটা বলছে, ইনফ্লুয়েন্স পাওয়ার বলতে এখানে কিন্তু ওই যে আমরা যে ইসের কথা বলছিলাম, স্টেক হোল্ডারদের কথা বলছিলাম, সেটা কিন্তু সেইটা না এক্স্যাক্টলি। এটা বলতে তোমার টিমের মধ্যেও এরকম লোকজন থাকবে যাদের পাওয়ার বেশি, যাদের ইনফ্লুয়েন্স বেশি। মনে করো তোমার টিমের মধ্যে তো অ্যানালিস্টও থাকবে, আবার প্রোগ্রামার থাকবে, আবার জুনিয়র প্রোগ্রামারও থাকবে, আবার এখানে ফাইন্যান্স ম্যানেজার থাকবে, অমুক ম্যানেজার থাকবে। সুতরাং কাদেরকে তোমার সবসময় হাতে রাখতে হবে, করতে হবে, এই ধরনের বিষয় আছে আর কি। এখন মোটিভেশনাল থিওরিতে গেল এবং মোটিভেট কিভাবে করবে তার এটা গেল। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক কিছু চিন্তা করতে হয় আর কি, বিভিন্ন সফট স্কিলের কথা এখানে বলা আছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা লিখতে দিয়ে না এগুলো গন্ডগোল করে ফেলে। অর্গানাইজেশন চার্ট এটা আমাদের কমিউনিকেশনে লাগবে, এই যে অর্গানাইজেশন চার্ট এটা আমাদের কমিউনিকেশনে দিয়ে লাগবে। আচ্ছা, তারপরে এখানে আর কি আছে দেখি। রেসিপ চার্ট অবশ্য আমরা পড়াই নাই, কিন্তু পড়াইলে খুব ভালো হয়েছে জিনিসটা। এটার একটা সিম্পল রিসোর্স হিস্টোগ্রাম। রিসোর্স হিস্টোগ্রামটা হচ্ছে কি, রিসোর্স তখন বেশি কম তখন এটা দেখা, এটা ওইভাবে আমরা পড়াইনি। তারপর আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে রিসোর্সটা এমন ভাবে চিন্তা করতে হয় যেন সবসময় যেন মানুষের মধ্যে সমান লোড পড়ে, মানে সবসময় কারোর উপরে যেন বেশি লোড, অতিরিক্ত লোড কারোর মধ্যে কম লোড এরকম যেন না পড়ে আর কি। এই জিনিসটা আমরা একটু ক্লাসে বারবার করে দেখাইছিলাম। রিসোর্স লেভেলিং এক্সাম্পল, যেমন প্রথম দিকে দেখা যাচ্ছে রিসোর্স থাকতেছে অনেক বেশি, শেষে রিসোর্স থাকতেছে অনেক কম। কিন্তু আমরা যদি একটা অ্যাভারেজ একটা লোড করে দিতে পারি যে হ্যাঁ, রিসোর্স সবসময়ই যেমনই লাগুক আমার টোটাল প্রজেক্টের মধ্যে একটা সমান সংখ্যক একটা চাপে প্রেশারে আমার প্রজেক্টটা কাজ হচ্ছে, তাহলে জিনিসটা খুব ভালো হয়ে যাচ্ছে। রিসোর্স লেভেলিং এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো। আচ্ছা, আর তেমন কিছু নাই রিসোর্স থেকে, আর বাকি যা আছে সেগুলো আমরা বিভিন্ন চ্যাপ্টারে করেছি। ঠিক আছে, মানে রিসোর্স সেই ক্ষেত্রে কি রিসোর্স লেভেলিংটাও করতে হবে? একটু পরে রাখো, কারণ হচ্ছে আমার যদি প্রশ্ন যদি বড় হয়, যেমন ধরো প্ল্যানিং রিলেটেড কিছু হয় বা এরকম যদি কিছু আসে যে তুমি কিভাবে রিসোর্সকে ডিস্ট্রিবিউট করবা বা কি করবা, তখন তোমার 1-2 নম্বরের থেকে প্রশ্ন আসে যেন তোমরা কিছুটা লিখতে পারো। প্রজেক্ট কমিউনিকেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্টের মধ্যে আমরা পড়েছি যে কমিউনিকেশন 2 রকমের হয়, তাই না? এটা আমরা কিন্তু আসলে বই অনুযায়ী পড়ি নাই, এক্স্যাক্টলি বইয়ের মধ্যে যেভাবে আছে ঠিক এইভাবে পড়ি নাই। আমাদের প্রশ্নগুলো কিন্তু এখন একটু ডিফারেন্ট হয়। আমরা বইয়ের মধ্যে সোর্স রিসোর্স পাবো, তো কমিউনিকেশন চ্যানেল নিয়ে আমাদের প্রশ্ন ছিল, তাই না? এটা নিয়ে আমরা পড়ছিলাম যে যত কমিউনিকেশন এই লোক সংখ্যা বাড়ে একটা টিমের মধ্যে, কমিউনিকেশন চ্যানেল তত বেড়েছে। এই যে কমিউনিকেশন চ্যানেলের ফর্মুলা N-N-1/2, তাই না? তো আমাদের প্রশ্নটা কেমন হতে পারে? প্রশ্নটা প্ল্যানিং রিলেটেড হতে পারে, কিভাবে তুমি তোমার প্রজেক্টের মধ্যে কমিউনিকেশন কন্ট্রোল করবে, অথবা তুমি একটা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করো তোমার প্রজেক্টের মধ্যে। যদি প্ল্যান বলে তখন আমাদের সবকিছু নিয়ে আসতে হবে। তো সবকিছু বলতে ধরো 1 নাম্বার হলো ইন্টারনাল কমিউনিকেশন, মানে আমি প্রজেক্ট ম্যানেজার, আমার সঙ্গে যারা কাজ করে তাদের সঙ্গে যত কমিউনিকেশন হবে এটা ইন্টারনাল কমিউনিকেশন। ঠিক আছে, এক্সটার্নাল কমিউনিকেশন, আমার সাথে এই প্রজেক্টের কাজ করার লোকজনগুলো ছাড়াও আমার সাথে ক্লায়েন্ট কাজ করে, ক্লায়েন্ট কিন্তু একটা এক্সটার্নাল কমিউনিকেশন, ক্লায়েন্টের সঙ্গে আমার কমিউনিকেট করতে হয়। আমার সঙ্গে সাপ্লায়াররা কাজ করে, এক্সটার্নাল কমিউনিকেশন। আমার সঙ্গে
ওই তোমার কি বলে কনসালটেন্টটা কাজ করে এক্সটার্নাল কমিউনিকেশন, ঠিক আছে? তো এই জাতীয় যত লোকজন আছে যাদের সাথে আমাকে এক্সটার্নাল কমিউনিকেট করতে হয়, কখন কখন আমি তাদের সাথে করবো, কিভাবে করবো, এরকম কিছু কিছু জিনিস লিখলেই হবে। তুমি ধরতে পারো কিনা যে তোমার কত ধরনের কমিউনিকেশনের পার্ট আছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল। এক্সটার্নালের কতগুলো কথা বলবো, ইন্টারনালের কতগুলো কথা বলবো। ইন্টারনালের কথা বলার সময় তুমি এই ফর্মুলাটা নিয়ে আসবে। মনে করো তোমার সাথে 10 জন কাজ করতেছে, নিশ্চয়ই তোমার একটা হিন্টস দেওয়া থাকবে আমাদের সিনারিও। তখন তুমি বলবে আমাদের এখানে 10 জনের সাথে যদি প্রজেক্ট ম্যানেজার সরাসরি কথা বলতে যায় তাহলে অনেক কমিউনিকেশন চ্যানেল হয়ে যাবে। হ্যাঁ, 10 × 9 তাহলে 45 চ্যানেল হয়ে যাবে। তখন এতজন মানুষের সঙ্গে প্রজেক্ট ম্যানেজার সরাসরি কথা বলতে গেলে ঝামেলা। তাহলে প্রজেক্ট ম্যানেজার কি করবে, ওই যে চার্ট, কমিউনিকেশন চার্ট, এই যে চার্টটা দেখলাম, প্রজেক্ট ম্যানেজার কতগুলো একটা চার্টের মধ্যে, অর্গানাইজেশন চার্টের মধ্যে বানাই দিবে। সে কতগুলো টিমের টিম লিড বানাই দিবে। সে শুধু টিম লিডদের সঙ্গে কথা বলবে, টিম লিডও তাদের নিজস্ব টিমের সঙ্গে কথা বলবে, তাতে কমিউনিকেশনটা লিমিটেড অবস্থায় থাকবে প্রজেক্ট ম্যানেজারের জন্য। ক্লিয়ার কথাটা? এই যে প্ল্যানটা দিলাম আমি, তাহলে এটা হলো ইন্টারনাল ম্যানেজমেন্ট প্ল্যান করছে। এখন এক্সটার্নালি এরকম তোমাকে একটা প্ল্যান দিতে হবে, এক্সটার্নাল কমিউনিকেশনের জন্য এক্সটার্নাল কমিউনিকেশন প্ল্যান দিতে হবে, ঠিক আছে? এখানে কনস্ট্রাকটিভ স্টেকহোল্ডার অ্যানালিসিস বলতে অসুবিধা নেই, এই স্টেকহোল্ডার অ্যানালিসিস আলাদা করে আমাদের দিব না আমরা এখানে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কমিউনিকেশন ম্যানেজমেন্টের কিছু। তো এই জায়গাটা একটু পড়ে রাখো, কমিউনিকেশন ম্যানেজমেন্টটা ম্যানেজিং কমিউনিকেশন যদি পড়বা তাহলে ওই প্ল্যান লিখতে তোমাদের খুব সুবিধা হবে। কারণ সবার যে একই রকম প্ল্যান লিখবে তা তো না, এই বইতে একরকম লিখছে। আমি জানি যে আমার কয়েকটা স্টুডেন্ট আছে খুবই স্টুডিয়াস, তারা অনেকগুলা বই পড়ে ফেলছে এর মধ্যে। ইন্ডিয়ান একজন রাইটারের বই পড়ছে, এই বই তার আমাকে কমিউনিকেট তার ওটা দিয়ে যদি আমি লিখি আমি খুবই ভালো হবে, তুমি লেখো, কোনো সমস্যা নেই। সুতরাং আমাদের ইউনিভার্সিটিতে একটু ফ্রি আছে আর কি, যে একই রকম লেখা লাগবে এমন কোনো কথা নেই, তুমি তোমার প্ল্যানটাকে যে কোনো দিকে নিতে পারো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের বিষয়, এক্সটার্নাল কমিউনিকেশন, ইন্টারনাল কমিউনিকেশন, কমিউনিকেশন চ্যানেল। ওকে, তিনটা জিনিস। কমিউনিকেশন স্কিল নিয়ে প্রথম আমরা আগে পড়ে ফেলছি না, কমিউনিকেশন এগুলো নিয়ে আগে পড়ে ফেলছি। আচ্ছা ঠিক আছে, এখানে শেষ। এরপর আর জিনিস কি আছে, এরপরে কমিউনিকেশনের পরে থেকে প্রকিউরমেন্ট বলবো না, রিস্ক ম্যানেজমেন্ট আছে রিস্ক ম্যানেজমেন্ট স্যার। ম্যানেজমেন্ট আছে। রিস্ক ম্যানেজমেন্ট থেকে অনেক লম্বা প্রশ্ন হইতে পারে, ঠিক আছে? যেমন রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে তোমার 1 নম্বর হচ্ছে রিস্ক আইডেন্টিফাই কর। হ্যাঁ, আইডেন্টিফাই করা মানে কি, মনে করো তোমার যে সিনারিও আছে, সিনারিওতে দেখবা যেখানে কস্টিং এর ব্যাপারে খুব সিরিয়াস কথা বলা আছে, টাইমিং এর ব্যাপারে সিরিয়াস কথা বলা আছে, তুমি কস্ট নিয়ে একটা রিস্ক দাঁড় করাবা। হ্যাঁ, তারপরে তোমার টাইম নিয়ে একটা রিস্কে দাঁড় করাবা। হ্যাঁ, তারপর তুমি কোয়ালিটি নিয়ে রিস্ক দাঁড় করাবা। এখন রিস্ককে আইডেন্টিফাই করা মানে হচ্ছে তুমি একটা রিস্ক সম্পর্কে বলো, যে তুমি বলতে পারলে বলো যে এই প্রজেক্টের মধ্যে প্রজেক্টের ক্লায়েন্টরা এখনো পর্যন্ত ফিক্সড করে নাই, যে তারা জানেও না এক্স্যাক্টলি কতটুকু কাজ তারা করবে, রিকোয়ারমেন্টে হিউজ পরিবর্তন আসতে পারে। সুতরাং এখানে আমার প্রজেক্টের মধ্যে রিকোয়ারমেন্ট রিলেটেড রিস্ক অনেক মানে স্কোপ বাউন্ডারিটা এখনো পর্যন্ত ফিক্স না, সুতরাং এটা একটা অনেক বড় রিস্ক, প্রজেক্ট অনেক বড় আকারে চলে যেতে পারে, তাহলে এটা একটা বড় রিস্ক, স্কোপ রিলেটেড রিস্ক। ঠিক আছে, তুমি যে কথাটা বললাম ক্লায়েন্টটা জানে না, তারপরে এই যে জিনিসটা আনলাম, এইভাবে তখন আমি বুঝলাম যে এটা স্কোপ রিলেটেড রিস্ক। তুমি খালি যদি বলে দাও স্কোপ রিস্ক অনেক অনেক বড় হইতে পারে, তাহলে কিন্তু 50% মার্কস আসবে। তুমি যেমন একটা কস্ট রিলেটেড রিস্ক বলো, যে এখানে আমার জিনিসপত্র যেগুলো মানে হিন্স অনুযায়ী বা কোনো কিছু অনুযায়ী তুমি যদি আনো যে এটা হতে পারে বা ওরকম একটা জিনিস ঘটার সম্ভাবনা আছে। হ্যাঁ, যেহেতু তারা স্কোপটাকে তুমি ধরে যদি বাজেটে হবে না, তাহলে এখানে রিস্ক একটা রিস্ক থাকতে পারে যে ওখানে বাজেট অনেক বেশি বেড়ে যেতে পারে। তাহলে এই যে একটা কথা বললাম, যেহেতু ফিক্স না সেহেতু এরকম হতে পারে, কারণ রিজন সহজে তুমি বলবা ফুল মার্কস আসবে। আমরা এই জিনিসটাই চাইবো তোমার কাছে, তুমি 4, 5টা 6টা রিস্ক আইডেন্টিফাই করো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রিস্ক গুলাকে তুমি কোন একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মধ্যে দিয়ে নাও। কারণ আমরা রিস্ক গুলো কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মধ্যে দিয়ে নেই বলতে বোঝাই হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশনের পরে আমরা রিস্ক গুলাকে দেখা যাচ্ছে যে এগেইন কোয়ালিটেটিভ অ্যানালিসিস বলতে বোঝানো হচ্ছে এই পারফরমেন্স কোয়ালিটেটিভ রিস্ক অ্যানালিসিস, এগিয়ে জিনিসটা ইম্প্যাক্ট প্রবাবিলিটি ম্যাট্রিক্স, বাম পাশে প্রবাবিলিটি, ডান পাশে ইম্প্যাক্ট দিয়ে আমরা এখানে যে রিস্ক 1, 2, 3, 4, 5, 6 যে কটা রিস্ক থাকবে সেগুলো রিস্কে এখানে বিভিন্ন জায়গায় বসাই দিই। এটা কোনো কাজ না, এটা আসলে খুবই ইজি, তোমার ইচ্ছা মতো তুমি বসাতে পারবা। রিস্ক 1 কে এখানে, রিস্ক 2 কে এখানে, রিস্ক 3 কে এখানে। এখন তোমার রিস্ক যখন লিখবা তুমি, তখন যদি তুমি একটু বুঝে নাও যে আমি এটাকে খুব সিরিয়াস রিস্ক বানাইছি, তাহলে ওইটাকে অবশ্যই তুমি ইম্প্যাক্ট প্রবাবিলিটি উপরের দিকে নিবা, মানে ওই যে একদম ডান পাশের হাই হাই ওই জায়গায় নিবা। তুমি যদি আমার একটা রিস্ক রাখো যে রিস্কটা মোটামুটি, তাহলে সেটাকে তুমি মিড মিড লেখো, লো লো লেখো, বা এরকম কোথাও লেখো, এরকম করবা আর কি। ঠিক আছে না, তুমি যেভাবে লিখবা সেই অনুযায়ী বসাতে পারলে বেস্ট হয়।
এখানে জাস্ট আমরা দেখতে যে তুমি কোয়ালিটেটিভ অ্যানালিসিসটা বুঝছো কিনা এটার জন্য। এখানে তো মার্কস খুব বেশি থাকে না, রিস্ক আইডেন্টিফিকেশনে মার্কস বেশি থাকে, কারণ একদম ক্রিয়েটিভ প্রশ্ন। তুমি একটা রিস্ককে বানাচ্ছ, তুমি এটা তোমার প্রজেক্টের জন্য একটা রিস্ক, তুমি একটা সিনারিও দেখে তুমি রিস্কটাকে অ্যাসোসিয়েট করতেছো, সুতরাং একটা নাম্বার থাকে। একটা রিস্ক লেখার জন্য 1 নাম্বার, একটা লাইন লেখার জন্য 1 নাম্বার আর কি। তুমি রিস্কটাকে রিজন সহ একটা রিস্ক বানাচ্ছ সেই জন্য। আচ্ছা, তারপরে এখানে এটা দেওয়ার জন্য কিছু নাম্বার থাকবে, 2-3 নাম্বার করে দেওয়া থাকবে, যে 2 নাম্বার বা এই দেওয়া থাকবে যে তুমি 2 নম্বর 3 নাম্বার তুমি এগুলো বসায় দেওয়া আছে। এর মধ্যে এই জন্য নাম্বার খুব বেশি থাকে না। তারপরে আবার আছে, একটু আগে একটা জিনিস আমরা দেখলাম যে এই যে এটা রিস্ক রেজিস্টার, এটা তো ডকুমেন্টের জন্য এটা খুব দরকার। রিস্ক গুলাকে এখন আইডেন্টিফাই করার পর আমরা কিন্তু রেজিস্টারে বসাই, যে রিস্ক নাম্বার, রিস্কের নাম, তারপরে রিস্কের র্যাঙ্কিং, কোনটাকে 1 নাম্বার কোন 2 নাম্বার করবো, ডেসক্রিপশন, ক্যাটাগরি, অনেকগুলো জিনিস আছে। তোমরা এখান থেকে ম্যাক্সিমাম ধরো 80% যদি নিয়ে একটা রিস্ক রেজিস্টারের মতো তোমাকে এটা প্রশ্ন আসতে পারে। তুমি যে রিস্ক গুলোকে লিখছো এখানে বসাও, কিন্তু সবগুলাকে 5টা রিস্কে এখানে এতগুলো বসাইতে গেলে দেখো এখানে 10 ইন্টু বা 50টা ঘর ফিল আপ করতে হবে, অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমরা শুধু স্যাম্পল প্রশ্ন করি যে একটা রিস্কে তুমি এর মধ্যে বসাও, যে তুমি একটা রিস্কে বসাতে পারো কিনা, যেন অল্প নাম্বারের মধ্যে তাকে রাখা যায় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। তাহলে আমাদের 3 নাম্বার গেল। 1 নাম্বার মানে হচ্ছে যে স্যার আমরা হচ্ছে যতগুলো রিস্ক লিখলাম দাঁড়ান দাঁড়ান ওইখান দাঁড়ান থেকে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে শেষ করে দেন, আমাকে শেষ করে দেন। আপনি আপনার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমার শেষ করে দেন, আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, আমি বললে এরপরে প্রশ্ন থাকবে না। নাম্বার 1 হচ্ছে রিস্ক আইডেন্টিফাই করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে রিস্ক গুলাকে আমার কোনো একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মধ্যে যাইতে হবে। কোনো একটা বা দুইটা রিস্ক আমাকে রিস্ক রেজিস্টারের মধ্যে স্টোর করে দেখাইতে হবে, যেভাবে রিস্ক রেজিস্টারের মধ্যে স্টোর হয়। তারপরে আমি রিস্ক রেজিস্টারের মধ্যে রাখি। তারপরে আমাকে ওই রিস্ক গুলার ব্যাপারে রেসপন্সেস লিখতে হবে, যে কোন রিস্কটাকে আমি কিভাবে কন্ট্রোল করব। মানে পারফরমেন্স, আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস আমরা যাচ্ছি না, আমরা সরাসরি ইতে করবো, রিস্ক রেসপন্সেসে চলে যাব। রিস্ক রেসপন্সেস আমাদের বই অনুযায়ী 5 রকমের দেওয়া আছে নেগেটিভ রিস্ক গুলোর ক্ষেত্রে, রিস্ক অ্যাভয়েডেন্স, অ্যাকসেপ্টেন্স, মিটিগেশন। এখন যখন আমরা বলবো যে রিস্ক অ্যাভয়েড করতে চাই আমি এটাকে, তখন আমাকে অ্যাভয়েডেন্স এর মতো করে কারণটা সহ আমাকে বলতে হবে যে রিস্ক নাম্বার 1 এটাকে আমি অ্যাভয়েডেন্সে নিতে চাই, রিস্ক নাম্বার 2 এটাকে আমি অ্যাকসেপ্টেন্সে নিতে চাই, রিস্ক নাম্বার 3 এটাকে আমি ট্রান্সপারেন্সি নিতে চাই। কিন্তু অ্যাকসেপ্টেন্স খুব কম হওয়ার কথা, কারণ অ্যাকসেপ্টেন্স হচ্ছে একদমই মিনিমাম রিস্ক যেটা আছে, যেটার প্রবাবিলিটি ইম্প্যাক্ট খুবই কম, এবং প্রজেক্টের মধ্যে এই সম্পর্কে তেমন কিছু বলা নাই, বা বলা হলো খুবই লাইটলি বলা আছে, সেইটাকে আমি অ্যাকসেপ্টেন্স করবো। আমি যদি ম্যাক্সিমাম রিস্ক গুলাকে উপরের দিকে রাখি, তো সেটাকে আমি বলে দিই যে আমি এটা অ্যাকসেপ্টেন্স করবো, এটা মিলল না। অ্যাকসেপ্ট মানে হচ্ছে যেটা খুব কম ইম্প্যাক্টের রিস্ক, সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারি। আর ট্রান্সপারেন্স, মিটিগেশন মানে কমিয়ে আনা, অন্য একটা জিনিস আমি ইনভেস্ট করে দিলাম, যেমন আমি এখানে কি বলা যায়, নতুন নতুন প্রোগ্রাম আছে, আমার মানে সময় অনেক বেশি লাগতে পারার সম্ভাবনা, আমি 2-1 জন বা পুরোনো প্রোগ্রামার রেখে দিলাম, যারা নতুন দিকে ট্রেন আপ করবে। তাদের পুরোনো প্রোগ্রাম রাখার জন্য আমার খরচ একটু বাড়বে, কিন্তু প্রজেক্ট ফেল করবে না, বা ওইরকম ইয়ের থেকে আমি বেঁচে গেলাম, এরকম ভাবে রিস্কটাকে আমি কমিয়ে আনতে পারি, মিটিগেশন। তো এভাবে আমাকে রেসপন্স করে যেতে হবে, কারণ রিস্কের কিন্তু আমার এই 4টা জিনিস: আইডেন্টিফিকেশন, ইভালুয়েশন, রিপোর্টিং মানে রিস্কের রেজিস্টার, 4 নাম্বার হচ্ছে রিস্ক রেসপন্সেস। এইভাবেও কিন্তু প্রশ্নটা থাকতে পারে, 4টা মিলায় যদি থাকে তাহলে রিস্কের মধ্যে অনেক বড় প্রশ্ন হয়ে যায়, কিন্তু 5 থেকে শুরু করে 12 নাম্বার পর্যন্ত চলে আসতে পারে, হ্যাঁ, রিস্কের প্রশ্ন আর কি, 12-13 নাম্বার পর্যন্ত। তো এটা হচ্ছে আমার রিস্কের প্রশ্ন। এখন বলেন তার কি প্রশ্ন আছে, ঠিক আছে বলতেছিলেন কি কথা হচ্ছে? স্যার রিস্ক এসকেলেটন যেটা, ওইটা আমরা নরমালি কোন ধরনের রিস্ক গুলোকে এসকেলেটন করি? যেটা আমাদের এরিয়ার বাইরে চলে যায়, হায়ার লেভেল অথরিটিজ যখন আমরা হ্যান্ড ওভার করি, ধরো কোভিড এর মতন অবস্থা হইলো, তখন আমরা রিস্কটা আমাদের নিজেদের প্রজেক্টের জন্য ডিপেন্ড করেছে, পুরো বিশ্বের সমস্যা এটা। তখন আমরা হায়ার অথরিটি বলতে বোঝায় স্টিয়ারিং কমিটি, প্রজেক্ট ম্যানেজার যখন স্টিয়ারিং কমিটির কাছে রিপোর্ট করে যে এটা আমার পক্ষে এ করা সম্ভব না, এটা আমি এটা রিপোর্ট, হ্যাঁ, এই তো তারা ডিসাইড করবে। স্টিয়ারিং কমিটিতে সব পার্টিরই, সব স্টেক হোল্ডারদের থাকে, কি বলে, পার্টিসিপেশন থাকে। সুতরাং তখন ওখানে সবাই মিলে ডিসাইড করবে যে ঠিক আছে এটা আমরা এইভাবে করি বা ওইভাবে করি। তখন সময় বাড়ায় দিবে ক্লায়েন্ট, তখন কনসালটেন্ট সব এটা ওইটা বলবে, তখন সবাই মিলে একটা নতুন ডিসিশন নেবে, তখন প্রজেক্ট ম্যানেজারের ঘাড়ে দোষটা আসলো না, বুঝতে পারছো না? এই আচ্ছা, স্যার ঠিক আছে। রিস্কের ক্যাটাগরি কি সবার সেম হইতে হবে, নাকি যে কেউ যে কোনো ভাবে দিতে পারে? যে লাইক কেউ যে আমি কোনোটা বলবে, সেটাই তো স্বাভাবিক, সবারটা সমান হইলে তো সমস্যা। জাস্ট লাইক সবারটা মানে সমান হইলে আমি বুঝবো। একটা রিস্ক মনে করতেছিল, আর একজন মনে করতেছে ওটা হ্যাঁ, বেশি সে হাই। একটা কারণ দর্শাই দিবে, রাইট।
এক্স্যাক্টলি, আমরা এখানে ক্রিয়েটিভ প্রশ্ন করছি, এগুলো খাওয়া দেখে আমার জন্য অনেক সময় লেগে যায়। আমি পরীক্ষার খাওয়া দেখতে দেখতে দেখা যায় পরীক্ষার ডেট পার হয়ে যায়, কারণ হচ্ছে এখানে এক একজন এক রকম ভাবে লেখে। অনেকে বুঝে না বিষয়টা, যে স্যার আপনার খাওয়া দেখতে তো লাগতেছে কেন, কারণ হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ঠিক, প্রশ্নের প্রতি তার পয়েন্ট অফ ভিউ থেকে সে লিখছে, তাই না? তো স্যার মানে আমার অ্যান্সারটা লজিক্যাল হলে হলো, মানে আমার যুক্তি দিয়ে এক্স্যাক্টলি, আমি তোমার আনসারটা তোমার ইতে লজিক্যাল হতে হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, প্রকিউরমেন্ট থেকে কি ধরনের প্রশ্ন থাকে তোমরা অলরেডি জানো। এক নাম্বার হচ্ছে সাপ্লায়ার সিলেকশন ক্রাইটেরিয়া, সাপ্লায়ারদেরকে আমি সিলেক্ট করব, কোন ক্রাইটেরিয়াতে কত নাম্বার দিব, ক্রাইটেরিয়া সিলেকশন, এইটা একটা প্রশ্ন থাকে। 2 নাম্বার হচ্ছে প্রশ্ন থাকে যে আমি কোন অপশনটা নিব, যে আমি আমার বিভিন্ন এই যে প্রকিউরমেন্টের আমার বিভিন্ন মেক অর বাই অ্যানালিসিস, যে এটা আমি কি কিনবো, না আমি বাই করবো, নাকি আমি ভাড়া নিব, আমি কি করবো, নাকি নিজে বানাই ফেলবো জিনিসটাকে। এই ধরনের বিভিন্ন অপশন দিয়ে তোমাদেরকে প্রশ্ন করবে যে কোনটা তুমি নিও। এটা হলো একদম, এটা হলো ম্যাথ, একদম পিওর ম্যাথ। আরেকটা হচ্ছে তোমার ওই যে কি বললাম যে, আচ্ছা আরেকটা হচ্ছে যে এটা এসওডব্লিউ, এটা একটু পড়ে রাখবো, এসওডব্লিউ এই পয়েন্ট গুলো পড়ে রাখবো, অন্তত 8-7টা পয়েন্ট আছে। হ্যাঁ, এসওডব্লিউ জিনিসটা কি এবং এই পয়েন্ট গুলো কি, এটা একটা পয়েন্ট। হ্যাঁ, প্রকিউরমেন্ট থেকে আমরা আমি যদি বলি 3টা জিনিস। 1 নাম্বার হচ্ছে যে সাপ্লায়ার সিলেকশন ক্রাইটেরিয়া, 2 নাম্বার হচ্ছে আবার চলে গেলাম, 2 নাম্বার হচ্ছে ওই যে তোমার মানে ওই যে তোমার ম্যাথ, পিওর ম্যাথ, যে বাই অর এই সেকশন, এই যেটা সেটা বাই অর বাই অ্যানালিসিস। হ্যাঁ, মানে এটা হলো মেক অর বাই অ্যানালিসিস, মানে আমি কি করব, কন্ট্রাক্ট আমি কোনটাকে নিব, কোন বেস্ট কন্ট্রাক্ট কোনটা। আর একটা হচ্ছে এই যে এসওডব্লিউ, এই যে জিনিসগুলো। তো এটাই হচ্ছে আমার ভোকাবুলারি বিষয়। প্ল্যান করতে বললেও তুমি এই 3-4টা জিনিস নিয়ে প্ল্যান লিখে ফেলতে পারবা, আর যে সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রকিউরমেন্ট শেষ, আর কি বাকি আছে, আর বলতে স্টেক হোল্ডার বাকি না? সেই প্রকিউরমেন্টের ম্যাথ গুলো একটু দেখা দিলে ভালো হয়। ম্যাথ হচ্ছে ধরো যে আমাদের এখানে ম্যাথ আছে, এখানে ম্যাথ কন্ট্রাক্ট প্রথমে শুরুতে কিছু স্যাম্পল ম্যাথ দেওয়া আছে। তুমি একটা জিনিস কিনতে পারো, তুমি একটা জিনিস ভাড়া নিতে পারো, তুমি একটা জিনিস কি করতে পারো, অনেক কিছু করতে পারো, তাই না? তো সেটার ব্যাপারে আমরা কোনটা কখন কি করবো, সেটাই হচ্ছে আমাদের প্রকিউরমেন্টের ম্যাথের বিষয় আছে। ম্যাথের বিষয় হচ্ছে এই যে এখানে আছে, দেখো এই যে দেখো সেলিং প্রাইস এতটা, মানে এটা না, টাইপস অফ কন্ট্রাক্ট, যে ফিক্সড প্রাইস, তারপরে লামসাম কন্ট্রাক্ট, এখানে এই জায়গাগুলো পড়লেই তোমাদের হয়ে যায়। আমি কোনটা নিব, মোট কথা হচ্ছে একটা জিনিস আমি যদি কিনি, নতুন কিনি মেশিন, তাহলে সেটা আমার যখন কাজ শেষ হয়ে যাবে আমি আবার রিসেল করতে পারবো। নতুন মেশিনটাতে খরচ কম হবে, প্রতিদিন তার খরচ কম হবে। এখন তোমার প্রজেক্টের যত দিন আছে সেই দিন ধরে তুমি হিসাব করলে যে নতুন মেশিন কিনলে আমার টোটাল কত খরচ হবে। আবার তুমি মেশিনটা না কিনে তুমি হায়ার করবে, আর কত ভাড়া আনতে পারো। ভাড়া আমি প্রতিদিন ওরা নিশ্চয়ই ভাড়া তোমার খরচের থেকে বেশি চার্জ করবে। তাহলে ভাড়া নিয়ে দেখো তুমি তোমার এতদিনে কত টাকা খরচ হয়। তারপরে তোমার এরকম সেকেন্ড হ্যান্ডও তুমি কিনতে পারো একটা জিনিস, তোমার হাতে এরকম অপশনও দেওয়া থাকতে পারে। সেটার হয়তো আবার রিসেল ভ্যালু কম আসবে, কিন্তু ওটার আবার তোমার ভাড়ার থেকে তোমার খরচ একটু বাঁচাবে। সুতরাং তুমি কোন অপশনে যাবা, তুমি সেটা তুমি চিন্তা করতে পারো যে কোন অপশনে যাবা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার আরেকটা বিষয়। তো এই 3-4 রকমের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, তোমার বের করবে যে কোনটা বেশি কোনটা কম সেটা। আচ্ছা, এখন আসি আমরা স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, সবার শেষের অংশ এটা। তো স্টেক হোল্ডার ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে স্টেক হোল্ডার কারা এবং আইডেন্টিফাই স্টেক হোল্ডার। এবং আইডেন্টিফাই স্টেক হোল্ডার মানে হচ্ছে কিন্তু এটা তো আমরা সরাসরি প্রশ্ন এইভাবে করি না, আইডেন্টিফাই স্টেক হোল্ডার করো, তবে আমরা এই স্টেক হোল্ডারদের রেজিস্টার তৈরি করতে বলা হয়। ঠিক আছে, তারপরে স্টেক হোল্ডারদের যে পাওয়ার ইন্টারেস্ট গ্রিড বানাতে বলে, যে পাওয়ার ইন্টারেস্ট গ্রিড জিনিসটা কি, সরাসরি প্রশ্ন আসলে এটাও আসতে পারে। এটা মাঝে কোন স্টেক হোল্ডার, প্রজেক্ট ম্যানেজার যেহেতু স্টেক হোল্ডার নিয়ে কাজ করতে হয়, কার পাওয়ার বেশি, কার ইন্টারেস্ট বেশি, তাদেরকে আমাকে সবসময় ম্যানেজ করতে হয়, তারপরে স্যাটিসফাইড রাখতে হয়, কাউকে ইনফর্ম রাখতে, কাউকে মনিটর করতে হয়, এই ধরনের জিনিসগুলো আনতে হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো আমাদের এখানে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট থেকে প্ল্যান বানাতে বলতে পারে তোমাকে, যে প্ল্যানিং যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, তখন আমরা অনেকগুলো জিনিস নিয়ে আসবো, এখানে লিখে দিচ্ছি প্ল্যানিং এর মধ্যে তোমার কি কি জিনিস আনবা তুমি, এগুলা করতে হবে। হ্যাঁ, আর স্টেক হোল্ডার অ্যানালিসিস রিপোর্ট, এই যে স্টেক হোল্ডার অ্যানালিসিস রিপোর্ট, এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? যে আমার কোন স্টেক হোল্ডারদের কিভাবে আমি ম্যানেজ করবো, প্রজেক্ট ম্যানেজারের নিজস্ব এটা তার ডায়েরি থাকে, এটা স্টেক হোল্ডারদের অ্যানালিসিস করে সেটা রিপোর্ট বানাবে, পোটেনশিয়াল ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। এই হচ্ছে স্টিফেন, সে হচ্ছে হয়তো ওই যে ক্লায়েন্টের, সে হচ্ছে স্পন্সর আর কি। তো তার হলো পাওয়ার হাই, ইন্টারেস্ট হাই, তো কারেন্ট এঙ্গেজমেন্ট, সে লিডিং এঙ্গেজমেন্ট, তাকে সবসময় স্যার ক্লোজ ওই যে মনিটরিং রাখতে হবে এই বিষয়টা। হ্যাঁ,
স্যার আমি পটেনশিয়াল শেষ ম্যানেজমেন্ট আমি স্ট্র্যাটেজি যেটা স্যার, ওটা হ্যাঁ কি মানে আমি আমাদের বেশি ডেসক্রিপ্ট লিখতে হবে নাকি শর্টে লিখলেও হবে? মানে আমার এত লজিক্যাল করতে হবে এটাকে, মানে তুমি যদি লিখে দাও যে এদের আমি পটেনশিয়ালি এর আমি স্যাটিসফাইড রাখবো, শুধু এটুকু বললে হবে না, কিভাবে স্যাটিসফাইড রাখবা সেটাও বলতে হবে। কিভাবে আচ্ছা ঠিক মানে আছে। তুমি কেন কিভাবে, হ্যাঁ বিষয়টা হলো এরকম আর কি, ঠিক আছে। কেন স্যাটিসফাইড রাখবো সেটা বললেও হয়, যে তুমি কেন ওকে স্যাটিসফাইড রাখতে চাচ্ছ, সেটাও একটা বড় বিষয় আছে। স্যার মানে কেনটাও একটা স্ট্র্যাটেজি খুব, যদি অনেক বড় লিখতে চাই তাহলে মানে এক্সামে টাইম মানে কভার হয়ে যাবে স্যার, তো ওই জন্য বললাম না যে না শর্টে যেমন যদি টাইম এক দুই কভার হবে লাইনে। না, আমরা তোমাদের প্রশ্ন ছোট করে দিচ্ছি, একদম ছোট করে দিচ্ছি প্রশ্ন, নাম্বার অফ কোয়েশ্চেন কম থাকবে, কিন্তু ওই যে প্ল্যানিং ফ্যানিং থাকবে আর কি, তোমরা যেন একটু ডিটেল, যেন একটু ডিটেল যাইতে পারো যেন, কারণ এটা অ্যানালিটিক্যাল প্রশ্ন, সেই জন্য আর কি একটু প্ল্যানিং রিলেটেড প্রশ্ন বেশি হবে এগুলোতে। হ্যাঁ, কিন্তু কোয়েশ্চেন নাম্বার কম, নাম্বার অফ কোয়েশ্চেন কম থাকবে, ঠিক আছে। আর আমরা কিন্তু প্ল্যানিং এর মধ্যে হিন্টস দিয়ে দিব, তোমরা যদি বলা হয় যে তুমি ওই যে স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান করো, তা আমরা বলে দিব যে এখানে তুমি স্টেক হোল্ডার অ্যানালিসিস রিপোর্ট লেখো, তুমি স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশনের কথা আনো, স্টেক হোল্ডার কিভাবে মানে কোন কোন জিনিসকে তুমি এখানে এই করবা, হ্যাঁ পাওয়ার ইন্টারফেস বিষয়টা লেখো, মানে তখন তুমি বলবা যে প্রথমে আমি প্ল্যান মানে কি, আমি প্রথমে আইডেন্টিফাই করবো স্টেক হোল্ডার কারা, স্টেক হোল্ডারদের মধ্যে তারপর আমি এদের মধ্যে ক্যাটাগরি করব, হ্যাঁ ক্যাটাগরি করে বের করব। আমি জানি পাওয়ার ইন্টারেস্ট রিড অনুযায়ী আমি জানি যে যাদের পাওয়ার ইন্টারেস্ট হাই হাই থাকবে তাদেরকে তুমি এটা এঁকে দিলা, তুমি বললো যে এই অনুযায়ী আমি তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবো, আমি তাদেরকে জন্য একটা রিপোর্ট তৈরি করবো, স্টেক হোল্ডার অ্যানালিসিস রিপোর্ট তৈরি করবো। এখানে কিন্তু স্টেক হোল্ডার অ্যানালিসিস লেখা আছে, রিপোর্ট শব্দটা লেখা, রিপোর্টটা বানাই রিপোর্টটা লিখে নিই, ঠিক আছে। আমি এইভাবে তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবো, এইভাবে তিনটা চারটা জিনিস দিলেই কিন্তু প্ল্যান হয়। প্ল্যান মানে হচ্ছে শুরুতে তুমি কি করবা, মাঝখানে তুমি কি করবা, তারপরে জিনিসটাকে রিপোর্টিংটা তুমি কিভাবে করবা, একটা ডকুমেন্টেশন কিভাবে করবা, এটাই হচ্ছে প্ল্যান। প্ল্যান তো অন্য কিছু না, তাই না? যে কোনো কিছু প্ল্যান লিখতে গেলেই তুমি সুন্দর প্রথমে একটা আইডেন্টিফিকেশন বা প্রথমে একটা শুরু করবো যে এইভাবে আমি এখান থেকে রিস্কের ক্ষেত্রে রিস্কের প্ল্যান করো, রিস্কের কত আমি রিস্কগুলোকে আইডেন্টিফাই করবো, রিস্কগুলোকে আমি প্রথমে ইসের মধ্যে দিয়ে পাঠাবো, ঠিক আছে, আমি প্রথমে রিস্কগুলোকে ইসের মধ্যে দিয়ে পাঠাবো, কি বলেন যে কোয়ালিটেটিভ অ্যানালাইসিসের মধ্যে পাঠাবো, আমি ডকুমেন্ট করে ফেলবো রিস্ক গুলাকে, তারপরে আমি এটাকে এই জন্য রেসপন্সেস করবো, আইডেন্টিফাই করবো যে কোনটা জন্য কি রেসপন্সেস আমি দিব। এই তো বুঝতে পারছি না, আমাদের কিন্তু শেষ, আর কিছু না। হ্যালো, স্যার স্যার বলেন, প্ল্যানিং এর যে বিষয়টা, যেহেতু মানে প্রায় মোস্ট অফ দ্য কোয়েশ্চেনের মধ্যে প্ল্যানিংটা আসবে, আর একটু জোরে বলেন, প্ল্যানিংটা, কথা শোনা যাচ্ছে না। আলী হাসান, আলী হাসান। জি স্যার প্ল্যানিং, যেহেতু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্সে আমাদেরকে প্ল্যানিং দিয়ে আনসার করা লাগবে, সো হ্যাঁ। এটার একটা স্ট্রাকচার কি এমন যে প্রথমে আইডেন্টিফাই করব, দেন এরপর কি করা উচিত স্যার, মানে একটা স্ট্রাকচারটা এটা কিভাবে তুমি হওয়া তুমি উচিত? তুমি তোমার ইচ্ছা মতন তুমি যে কোনো কিছু প্ল্যান যদি করতে চাও, প্ল্যানটা আমরা কখন করি এটা আগে বুঝতে হবে। প্ল্যান করি প্রজেক্টের আগে, প্রজেক্ট শুরু হয় নাই এখনো, তখন করি আমরা প্ল্যান। তো ধরে নিতে হবে প্রজেক্ট শুরু হবে এখন, এখন আমি প্ল্যান করতেছি। তো প্রজেক্ট মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট রিসোর্সের মাধ্যমে নির্দিষ্ট কিছু গোল অ্যাচিভ করা, এটাই হচ্ছে প্ল্যান। তাহলে এখন আমি যদি রিস্ক প্ল্যান করি তাহলে একরকম হবে, প্রকিউরমেন্ট প্ল্যান করি তাহলে একরকম হবে, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট প্ল্যান করি তাহলে একরকম হবে, তাই না? কমিউনিকেশন প্ল্যান করি তাহলে একরকম হবে। ক্লিয়ার, কথা থেকে বোঝা গেল? বুঝছো ঠিকই, কিন্তু জি এখানে কোনো স্যার। এক্সাক্ট উত্তর নাই, কারণ হচ্ছে তুমি তোমার মতো করে তুমি তোমার উত্তর দিচ্ছ। যেমন দুজন প্রজেক্ট ম্যানেজার একরকমের এই জন্য কাজ করবে না, দুজন প্রজেক্ট ম্যানেজার দুজনের মতো করে করবে, এখানে এত উত্তর নাই। এটাই হচ্ছে আমাদের এখানকার বিউটি অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্ট, ঠিক আছে। তুমি যেটা দেখবে সেটাই কারেক্ট, এটা মনে রাখবা, নিজের মধ্যে সাহস রাখতে হবে, নিজের মধ্যে সাহস রাখতে আল্লাহ জানে স্যার নাম্বার দিবে কিনা, তাহলে শেষ তুমি। বুঝতে পারছো? এখন বুঝতে পারছো আমি সাহসী বানানোর চেষ্টা করতেছি। জি স্যার। আবার কান দেখেন হাসির সঙ্গে, তাসনিয়া রহমান। হ্যাঁ, স্যার একটা গ্রুপে একটু মেসেজ এসেছে, একটু চেক করে দিবেন স্যার, কোনো কিছু বাদ গেছে কিনা। আমাদের 6টা চ্যাপ্টারই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার যদি ধরো 6টা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, 6 চ্যাপ্টার থেকে 6টা প্রশ্ন। কোনো চ্যাপ্টার থেকে ছোট ছোট হলে 2টা প্রশ্ন, বড় হলে একটা প্রশ্ন, প্ল্যান হলে একটা প্রশ্ন, এরকম আর কি, ঠিক আছে।
আমি চ্যাপ্টার দিতে পারি, চ্যাপ্টারটা দেখে দিতে পারি। কোথায় 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 পাঠাইছো? স্যার আমাদের গ্রুপে স্যার কোন 37 গ্রুপ? ভাইয়া একটা কাজ করবা না, ও তুমি ওই টেক্সটটা এই মিটের চ্যাট বক্সেও দিয়ে দাও, তাহলে একটু বেটার হবে। অসুবিধা নেই, আমি সবগুলো আমাদের গ্রুপে পাঠাচ্ছি। না, চ্যাপ্টার 4 দিচ্ছে প্রজেক্ট সিলেকশন, তারপরে চ্যাপ্টার 9 হচ্ছে হিউম্যান রিসোর্স মোটিভেশন প্ল্যান, চ্যাপ্টার 10 হচ্ছে কমিউনিকেশন ম্যানেজার কন্ট্রোলিং। ঠিক আছে, তুমি যা লিখছো তো বেশ বড় করে সুন্দর করে লিখে ফেলছে সবকিছু। তবে প্রশ্নের মধ্যে এরকম আমাদের প্রশ্নের মধ্যে হয়তো চ্যাপ্টার 12 লিখে যেমন প্রক্রিয়া সরি ধরো স্টেক হোল্ডার ম্যানেজারের কথা লিখছো, এখানে 1 2 3 4টা পয়েন্ট আছে, এখানে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন, প্রাইমারি সেকেন্ডারি স্টেক হোল্ডার, তারপরে পাওয়ার ইন্টিগ্রেটেড সেগুলো অ্যানালিসিস রিপোর্ট সবকিছু লিখছো, সামারি অফ দ্য স্টেক হোল্ডার, এগুলো আলাদা আলাদা করে যেমন পড়বা, আবার সেগুলো সবগুলো মিলাই যেমন তুমি প্ল্যানিং দেখতে পারো সেরকম করেও পড়বা। আমি একটা কাজ করতেছি, এটাই তোমাদের এটা একটা খুব সুন্দর একটা জিনিস হয়েছে, এটাই আমি সব জায়গায় শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের তো শেয়ার করে দিচ্ছি। স্যার আমাদের কোশ্চেন কয়টা থাকবে? 6টা তো অ্যাটলিস্ট থাকবেই, 7টা থাকতে পারে, ঠিক আছে? স্যার এত কোশ্চেন। স্যার সবগুলোর জন্য কি আলাদা আলাদা সিনারিও থাকবে নাকি সবগুলোর জন্য একটা সিনারিও থাকবে? সাধারণত এক সিনারিও বেশিরভাগ কভার করে, কিন্তু সবগুলা কভার করে না আর কি, একসাথে দেখা যায় যে এটা একটা সমস্যা হয়, সবগুলা কভার করে না। স্যার 6-7টা কোশ্চেন থাকলে সবগুলোর জন্য যখন সিনারিও থাকবে ওগুলো 6টা সিনারিও 6টা যখন আসে 6টা প্রশ্ন তো হওয়া খুব স্বাভাবিক, তাই না? 6টা চ্যাপ্টারে 6টা প্রশ্ন হওয়া তো খুব স্বাভাবিক। তার মধ্যে কোনো কোনো প্রশ্ন বড়, ধরো রিস্কের প্রশ্নটা হয়তো এইটা করো, তারপর ওইটা করো, তারপর সেটা করো, তারপর এটা করো, এরকম। তোমরা নাম্বার দেখবা, নাম্বারের মধ্যে ডিভিশন আছে, A+2+3+4+ এরকম আছে, তার মানে বুঝবা যে এখানে এটার জন্য নাম্বার আছে, এখানে ওটার জন্য নাম্বার আছে, এখানে ওটার জন্য নাম্বার আছে, এগুলো বুঝবা আর কি, ঠিক আছে? আমি খুব ক্লিয়ার করে দিব তোমাদেরকে, বুদ্ধি খাটাইতে হবে একটু। আর গ্রাফের জন্য তোমরা গ্রাফ পেপার লাগবে না, কিছুই লাগবে না, সাদা কাগজের মধ্যে গ্রাফ, যদি ওই যে ছবি টবি আঁকতে হয় তাহলে সাদা কাগজে আঁকবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর ইমাজিনারি স্কেল, সুতরাং তুমি তোমার স্কেলটা তোমার মতো করে ধরে চিন্তা করে নিবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এ পর্যন্ত থাকলো। আর তোমার যদি কোনো কিছু লাগে তাহলে রাতের বেলা আমাকে নক দিও, 10:30টার পরে আমি আবার একটু বসতে পারি, ঠিক আছে? স্যার